ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ৫ তরুণের মধ্যে ৩ জনের পরিবার পেয়েছেন সরকারি বেসরকারি সহযোগিতা। বাকি ২ পরিবার বঞ্চিত রয়েছেন সরকারি সহযোগিতা থেকে। এছাড়া একজনের নাম ওঠেনি সরকারের তালিকায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো চান সরকারি সহযোগিতা সহ শহীদের রাষ্ট্রীয় মর্যাদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটের 0 পয়েন্টে পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার মৃত্যুর পর শোকে স্তব্ধ পরিবার। বাড়ি নির্মাণসহ সরকারি সহায়তা পেলেও ছেলেকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তার মা। তারা শাস্তি পাক। ১ বছর হয়ে যায়, আমার সন্তান নাই, আর কোনো সন্তান যেন না হারায়। ৫ আগস্ট ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কালাই উপজেলার কলেজ ছাত্রী রীতা আক্তার। একই রাতে জেলার থানাগেট এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরেক তরুণ মেহেদী হাসান। সরকারি বেসরকারি সাহায্য পেয়ে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরলেও সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। যত টাকা পয়সা থাক আমাদের আর সুখ শান্তি নেই। ছেলের মৃত্যু আমি খুব দুঃখ নিয়ে বাবা। যেটা আসল, যেটা মেন, সেটাই তো আমার নাই। টাকা পয়সা দিয়ে আমি কি করব, আর বাচ্চাদেরকে আমি কিভাবে ম্যানেজ করব? তবে শহীদদের তালিকায় নাম আসেনি মোহতাসিম হাসান ফাহিমের। হাকিমপুরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আটকা পড়ে সহযোদ্ধারা। তাদের উদ্ধারে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফাহিম। আরেক হতভাগা মিনহাজের পরিবার পাননি সরকারি সহযোগিতা। গণ্যমান্য ব্যক্তিরা তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এত দৌড়াদৌড়ি করেও সরকারের কাছ থেকে কোনো সাহায্য এ যাবৎ পর্যন্ত আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং বাকি এ পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। জয়পুরহাটের 5 তরুণ নিহতের ঘটনায় 12 মামলায় আসামি করা হয়েছে প্রায় 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণেই এমন সিদ্ধান্ত। রোববার রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এ ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনি ব্যবস্থার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদের পতনের পর জনগণের মন জয় করে নেয়, কিন্তু বছর না পেরোতেই দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে শুরু হয় সমালোচনা। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতর ঘোষণা দিয়েছে সংগঠনটি। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার 3 নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের 1 নেতাসহ 5 জন গ্রেফতার হওয়ার পরদিন এই পদক্ষেপ নিল সংগঠনটি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদার 40 লাখ টাকা আনতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন। এর মধ্যে রোববার 4 জনের 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এখনো পলাতক একজন। পুলিশ জানিয়েছে আগের আরো 4টি অপরাধের কথা স্বীকার করেছে আসামিরা। ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগের দোষর অভিযোগ তুলে গ্রেপ্তারের হুমকি দিয়ে চাঁদা নেন তারা। শনিবার সন্ধ্যা গুলশান 2 নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা থেকে গ্রেফতার হন 5 জন। তাদের বিরুদ্ধে 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। মামলা করেছেন শাম্মী আক্তারের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি জানান 17 জুলাই 10 লাখ টাকা নিয়ে গেছে। 26 জুলাই আরও 40 লাখ টাকা নিতে গেলে পুলিশে খবর দেন তারা। করেন, 2 দিন ওয়েট করেন, তবেই আপনাদের সামনে চলে আসবে। লুকানোর কিছু হলে তো আমরা থানায় সব জানানো। কি বলা হচ্ছে এটা ডিটেইলস বলতে পারবো না ভাইয়া।
গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাকাদান শিয়াম, ইব্রাহিম হোসেন মুন্না ও সাদমান সাদাব। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং 16 বছরের আমিনুল। পলাতক রয়েছেন কাজী গৌরব অপু। এই মামলার বাদী হয়েছেন যেই বাসায় যে লোকগুলো গিয়েছিল, অভিযোগ এসেছে, সেই বাসার মালিক বাদী হয়ে মামলাটা করেছেন। তার কোনো পূর্ববর্তী বা অন্যান্য জিনিসপত্র নিয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত চলছে। এরই মধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশন প্রস্তাবিত মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে সংবিধানের ৫ম সংশোধনীও যুক্ত করতে চায় বিএনপি। আর বাম দলগুলো চায় ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি বহাল। তবে পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির মেয়াদ নিয়ে একমত সব দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৯তম দিনের বৈঠক রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠকের প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত থাকা নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে দেখা যায় ভিন্নমত। এখানে আমরা একমত, কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে ৭২ সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এদিকে ৭২-এর সংবিধান মুজিববাদী আখ্যা দিয়ে এর মূলনীতির পরিবর্তন চাই এনসিপি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব বলে মনে করে দলটি। ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হবে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করতে চায় কমিশন। কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। বৈঠক চলবে সোমবারও। আলোচনা হবে রাষ্ট্রপতির ক্ষমতা ও সংসদের নারী আসন নিয়ে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি বলেন, বিএনপি জনগণের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছে বিএনপি। একথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। পাশাপাশি এসব ক্ষেত্রে জনসম্পৃক্ততা দাবি থাকতে হবে। আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন।
সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্র গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এ দাবি জানান। এ সময় এনসিপি নেতারা বলেন, এমন সংবিধান তৈরি করতে হবে যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনে রোববার দুপুরে নেত্রকোনার পুরাতন মুক্তারপাড়ার কালেক্টর মাঠে পথসভায় যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে আশা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হবে, যেখানে সবাই শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে। সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। পথসভায় এনসিপি নেতারা বলেন, যারা দেশের মানুষকে গুম ও হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা শাপলার মেসাকার ঘটিয়েছিল, তারা বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, জামাতের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছিল। এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। পরে শেরপুরে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। শহরের ইনানি বাজারে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা জানানো শেষে শহীদ থানা মোড়ে পথসভা হয়। ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। জুলাই পদযাত্রার ২৮তম দিন সোমবার জামালপুর ও ময়মনসিংহে যাবে এনসিপি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি নেতার কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ করেছে বিএনপি। রোববার বিকেলে জেলার শহর ও বাবরের নিজ এলাকা মদনে বিক্ষোভ করে নেতাকর্মীরা। বিএনপি নেতাদের অভিযোগ, দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জনসভা করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি 10 ট্রাক অস্ত্র চালানের মামলা নিয়ে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এরই প্রতিবাদে জেলা শহরের ছোট বাজারে বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া বাবরের নিজ এলাকা মদনেও বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 15 কোটি টাকার অবৈধ সম্পদ ও লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। কাতার, দুবাই ও কানাডায় নামে বেনামে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। আর দেশের ভেতরে এই দম্পতির 5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,28,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27,63,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যানানটেক্সের 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাত 1:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35 জনে। নিহত সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার শরীরের 40% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে রোববার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন উদ্ধারকর্মী। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে। সেক্ষেত্রে রোগী বা তাদের স্বজনদের হয়রানির শিকার হওয়ার কোনো কারণ নেই। আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই বলে জানান তারা। উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 6 দিন পর 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর প্রায় 1 সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। একতলা যে টিনশেডের ওপর পাইলট পড়েছিলেন, সেখান থেকেও আলামত নিয়েছে তদন্ত দল। এদিকে কবে স্কুল খুলবে সে সিদ্ধান্ত এখনো নেয়নি কর্তৃপক্ষ। স্কুলে বিমান বিধ্বস্তের 6 দিন পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠেও তল্লাশি চালায় বিমান বাহিনী। পাশের একতলা টিনশেড ঘর থেকেও আলামত সংগ্রহ করা হয়। এটির ওপরেই পড়েছিলেন পাইলট তৌকির। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন অভিভাবক ও সাধারণ মানুষ। অনেকে এখনো ভুলতে পারেনি বিভীষিকার চিত্র। এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। মানে যাদের এটা হয়েছে, যারা ক্যাম্পাসে ছিল এই মুহূর্তে, এই বিল্ডিংটাতে ছিল, তাদের তো এখনো ভয় কমে না। আমার বোন পড়ে এখানে, আমার 2টা বোন পড়ে, একটা হচ্ছে ক্লাস 5-এ আর একটা হচ্ছে 3-তে। শিক্ষার্থীদের আতঙ্কে এখনো দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করেন তারা। আমাদের ছেলেমেয়েরা এখনো ঠিকমতো ঘুমাইতে পারে না, শব্দ পাইলে ভয় পায়, বলে আব্বু আবার কি বিমান ক্রাশ হবে কিনা। 5 মিনিট বা 7 মিনিট হয়েছে, এর মধ্যে 5টা-6টা বিমান গেছে। বিমানের শব্দ শুনেই আমার বুকটা ধক করে ওঠে। আর বাচ্চাদের কি হবে? মানে এই এরিয়াতে একটা প্রতিষ্ঠান তো সবসময় থাকতে হয় নিরিবিলি একটা জায়গার মধ্যে। স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন অভিভাবকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ঘটেছে 3টি ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে লালমাটিয়া, মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় ঘটে এসব ছিনতাই। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে 4টি মোবাইল ফোন, নগদ অর্থ ও 2টি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় 3টি অভিযোগ করেছেন তারা। তবে অভিযান চললেও এখন পর্যন্ত এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি বলছে পুলিশ। মোহাম্মদপুর থানার তথ্য অনুযায়ী গত মাসে ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ থাকলেও মামলা হয়েছে 6টি। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পুলিশের টহল টিম থাকলেও থামছে না ছিনতাই। সিভিয়ার একটা সিচুয়েশন যে মানে একটা সিকিউর এরিয়াতেও দেখা যাচ্ছে আমরা সেফ না। তো যেখানে অ্যাকচুয়ালি আনসিকিউর, যেটা আমরা বলি যে হটস্পট যেখানে হচ্ছে সেখানে তো আরও খারাপ অবস্থা। যেখানে সিকিউর এরিয়া সেফ না, সেখানে আনসিকিউর তো আরও খারাপ অবস্থা। আমরা ওভারঅল দেশের সিচুয়েশন আমার মনে হয় যে মানে রাস্তায় বের হওয়া অনেকটা আনসেফ হয়ে গেছে। মোট জনসংখ্যার 3.5% হেপাটাইটিস বি এবং 0.5% মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বি ভাইরাসে আক্রান্ত পরিবারের 28%ই সংক্রমিত হচ্ছে নীরব ঘাতক এ রোগে, এমন গবেষণা বারডেম হাসপাতালের। মা থেকে নবজাতকে সংক্রমণ রোধ ও নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করলে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব বলছেন চিকিৎসকরা। সাভারের হেমায়েতপুরের বাসিন্দা আব্দুর রব গার্মেন্টসে চাকরি করতেন। কিডনি জটিলতায় 9 বছর ধরে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস নিতে গিয়ে এখন তিনি বেকার। এর মধ্যে 3 বছর ধরে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত তিনি। তবে তার পরিবারের সদস্যদের এ নিয়ে ধারণা নেই। নিজে সুই দিতে পারি নাই, ছেলেরও দিতে পারি নাই, কে মনে করেন হের চিকিৎসা আমি চালাইতে পারতাছি না। জাতীয় কিডনি হাসপাতালে নিয়মিত সেবা গ্রহণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। এ রোগ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ চিকিৎসকের। যেহেতু ডায়ালিসিস পেশেন্ট, সেহেতু তাদেরকে চেনা জানা লোকের ব্লাড দিতে হবে এবং ব্লাডের জন্য আলাদা সাপ্লিমেন্ট দিতে হবে। অনেক সময় ব্লাডে ইঞ্জেকশন পাওয়া যায় অথবা ক্যাপসুল পাওয়া যায়, ওই জিনিসগুলো নিতে হবে ব্লাড কম দিয়ে।
হেপাটাইটিস বি আক্রান্ত ১০০ রোগীর পরিবারের সদস্যদের নিয়ে গবেষণা করে বারডেম হাসপাতাল। সেখানে ২৮ ভাগের বেশি বি ভাইরাস শনাক্ত হয়। পরিবারের মধ্যে এইচবিসিজি পজিটিভ নীরবে রয়ে গেছে, কোনো সিমটম নাই। ব্লাড দিতে গিয়ে অথবা বিদেশ যাওয়ার স্ক্রিনিং করতে গিয়ে অথবা প্রেগনেন্সির স্ক্রিনিং করতে গিয়ে প্রথম জানেন যে তার ভিতরে এইচবিসিজি রয়ে গেছে। তো ইটস অ্যালার্মিং। গর্ভবতী মা থেকে সন্তানের ভাইরাল হেপাটাইটিস সংক্রমণ রোধে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একটা আল্ট্রাসাউন্ড করেন, একটা এইচজিবিটি করেন, এই করলে আপনার হেপাটাইটিস বি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, সি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, অথবা ন্যাশজনিত লিভার রোগ আছে কিনা, এমনকি অ্যালকোহলজনিত মদ্যপানজনিত লিভার রোগ আছে কিনা, তাহলে ধরা পড়বে। উপসর্গহীন নীরব ঘাতক হেপাটাইটিস পরীক্ষায় নেগেটিভ হলে ভ্যাকসিন নিয়ে এটি থেকে রক্ষা পাওয়া যায় বলছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৬ মাস ধরে পুলিশ হেফাজতে বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তাকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। নাবিকদের সংগঠন বলছে মামলা দেখভালের দায়িত্ব জাহাজ মালিক প্রতিষ্ঠানের হলেও সরকারের উদ্যোগেই আটক বাংলাদেশি নাবিক মুক্তি পেতে পারেন। চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় পণ্য খালাস করে বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি ম্যাগনা প্রেস্টিজেস। কিন্তু সে সময় ভুল বুঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়ে এমভি ম্যাগনা প্রেস্টিজেস। দুর্ঘটনায় মামলার পর জাহাজসহ নাবিকদের আটক করে ভেনেজুয়েলা পুলিশ। ডিউটি অফিসারেরও কিছু দায় ছিল, চিফ ইঞ্জিনিয়ারেরও কিছু দায় ছিল। ক্যাপ্টেন নিজের ঘাড়ে নিয়ে নেওয়াতে এখন হচ্ছে ক্যাপ্টেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে কয়েক মাস ধরে সেই লোকাল মামলাটা চলছে। চলতি মাসে আইনি প্রক্রিয়ায় জাহাজ ও অন্য নাবিকরা মুক্ত হলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে হেফাজতে রাখে পুলিশ। আমার ছেলে মেয়ে দুটো প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করছে। সরকার প্লাস কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট, তাকে যে কোনোভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে মুক্ত করতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলছে মেরিনারদের সংগঠন। যেটা এখন করতে হবে কোম্পানি করতেছে, কিন্তু কোম্পানি আমার মনে হয় আরও টার্গেট বেসড এবং একটা নো পে বেসিস এরকম স্ট্রং লয়ার দিয়া এটা প্লিড করা উচিত, যাতে তাড়াতাড়ি করা যায়। এদিকে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। একেবারে নিরাশা হওয়ার কিছু নেই, একটা আশাব্যঞ্জক ব্যাপার আছে। আমাদের ডিজি শিপিং অফিস কিন্তু কনস্ট্যান্টলি তাদের সাথে কাজ করছে। যান্ত্রিক কারণে রাশিয়ায় গত বছরের ২৯ ডিসেম্বর থেকে আটকা ছিল মেঘনা গ্রুপের আরেকটি জাহাজ এমভি ম্যাগনা প্রিন্সেস। ১.৫ মাস আগে রাশিয়া ছাড়ে সেই জাহাজ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসপি সহ ঊর্ধ্বতন বিভিন্ন পদের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী শারদায় পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়। এর মধ্যে এক প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপিতে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলির কথাও জানানো হয়। গাজীপুরের টঙ্গীতে ম্যানহলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত ৯:১৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, মহাসড়কের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ম্যানহলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহলটি পানিতে ভর্তি ছিল। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই নারীকে উদ্ধারে অভিযান শুরু করে, তবে তার সন্ধান পাওয়া যায়। সকালে আবারও অভিযান চালাবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সকালে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হয়েছে কিনা, আর ওই নারীর আসলে নাম পরিচয় পাওয়া গেছে কিনা, তার স্বজনরা কেউ এসেছেন কিনা?
দেখুন, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের ঠিক সামনেই একটি ঢাকনাবিহীন ম্যানহোলে গতকাল রাত সোয়া 9টার দিকে একজন নারী এখানে পড়ে যান এবং তিনি এরপর থেকেই নিখোঁজ রয়েছেন। গতকাল রাত 1:30টা পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে উদ্ধার তৎপরতা চালায় এবং সেখানে ওই নারীর সন্ধান না পেয়ে এবং প্রতিকূল আবহাওয়া থাকার কারণে সেখানে তারা উদ্ধার অভিযান স্থগিত করে। পরবর্তীতে আজকে সকালে ফায়ার সার্ভিসের 15 জন একটি টিম এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি আছেন তারা এখানে ম্যানহোলের বিভিন্ন জায়গায় ঢাকনা খুলে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের থেকেও কিন্তু লোকবল এসেছে এবং তাদের যে ম্যানেজমেন্ট এবং যন্ত্রপাতি নিয়ে এসকেলেটর নিয়ে তারা এখানে এসেছেন এবং সেই উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন। পাশাপাশি টঙ্গী থানা পুলিশের একটি ইউনিটও আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে। তবে এখন পর্যন্ত সেই নারীর কিন্তু পরিচয় যেমন শনাক্ত হয়নি, তেমনিভাবে এই নারী এখন কোথায় আছেন বা কি অবস্থায় আছেন সেটাও কিন্তু ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানাতে পারেনি। তারা এখনো কাজ করে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন অফিসার শাহিন আলমের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল রাত 1:30টা পর্যন্ত তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে তারা সেই অভিযান স্থগিত করেন এবং আজকে সকাল 8:30টা থেকে তারা এই অভিযান আবার পুনরায় শুরু করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যে নারীর সন্ধান তারা পাননি, তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে এই যে ম্যানহোলের ঢাকনাটি দীর্ঘদিন ধরেই খোলা ছিল এবং এটি কিন্তু বিএটি প্রজেক্টের যে প্রকল্প, সেই প্রকল্পের একটি ড্রেনেজ সিস্টেম এবং এটি সিটি কর্পোরেশনের পাশাপাশি বিএটি কর্তৃপক্ষ কিন্তু দেখভাল করে থাকে। এই কারণে দীর্ঘদিন ধরে এই ম্যানহোলটি ঢাকনাবিহীন ছিল, ফলে এখানে যে নারীটি হঠাৎ করে পড়ে গেছেন অসাবধানতাবশত, এই জন্য সিটি কর্পোরেশন এবং বিএটি কর্তৃপক্ষকে দোষারোপ করছেন স্থানীয় মানুষ। এবং পাশাপাশি যে হাসপাতাল রয়েছে ইম্পেরিয়াল হাসপাতাল, সেই ইম্পেরিয়াল হাসপাতালের অথরিটিও এখানে গাফিলতি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তারা বলছেন যে এত বড় একটা হাসপাতালের সামনে ম্যানহোলের ঢাকনা দীর্ঘদিন খোলা থাকলেও কোনো কর্তৃপক্ষই এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, ফলে এই ধরনের একটি দুর্ঘটনা পদক্ষেপ আশা করছি এই বিষয়ে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ কর্মী খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জেএসএস এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে সংগঠনটি। রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা। এতে বলা হয়, রোববার বিকেলে খুকু চাকমা পানছড়ির 2 নম্বর চেঙ্গি ইউনিয়নে বন্ধুর সাথে দেখা করতে যান। এ সময় পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের 20 জনের সশস্ত্র দল খুকুর উপর হামলা করে। হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খুকু চাকমা। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ইউপিডিএফ এর। নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে মিন্টু রোডের প্রধান কার্যালয়ে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে সোপর্দ করা হবে। সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2টি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যা চেষ্টা সহ 3টি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মানিক। রাঙামাটি শহরের সবচেয়ে কাছের ইউনিয়ন বন্দুকভাঙা, অথচ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত চেঙ্গি নদীর পাড়ের মানুষ। 65 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় স্থানীয়রা, দিন কাটছে 15,000 বাসিন্দার। নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। চেঙ্গি নদীর পাড়ে বন্দুকভাঙা ইউনিয়ন 1960 সালে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে জলমগ্ন হয়। শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউনিয়নটি। এরপর 65 বছর পার হয়ে গেলেও শহরের সবচেয়ে কাছের ইউনিয়ন হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পৌঁছায়নি এখানে। স্থানীয়রা বলছেন, কৃষিতে ব্যাপক সম্ভাবনা থাকলেও বিদ্যুৎ না থাকায় গড়ে ওঠেনি সেচ ব্যবস্থা।
এছাড়া ইউনিয়নের 15 প্রাথমিক বিদ্যালয় ও 5টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আজও পর্যন্ত আমরা বিদ্যুতের মুখ দেখতে পাইনি। এই কারণে বিদ্যুৎ আমরা পাইনি সেটা আমরা বুঝি না। ইন্টারনেটের ব্যবস্থা ঠিকমতো না হওয়ার কারণে আমরা অনেক তথ্য প্রযুক্তিতে পিছিয়ে যাচ্ছি, তারপরে কৃষি প্রযুক্তিতেও পিছিয়ে পড়তেছি। আমরা তো যদি বিদ্যুৎ পেতাম আমাদের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা হয়ে অনেক আমরা সুযোগ সুবিধা পেতাম। অনেকে সোলার প্যানেল ও জেনারেটরে বিদ্যুতের ব্যবস্থা করতে পারলেও অন্যদের অবস্থা শোচনীয়। জনপ্রতিনিধিরা বলছেন, বিগত সরকার 3টি পার্বত্য জেলায় কোটি টাকার বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করলেও কোনো সুবিধা পাননি এই ইউনিয়নের মানুষ। ওখানে জরিপ করা হয়েছে, এই যে বিদ্যুৎ আসতেছে এই প্রজেক্টে আমি আপনাদের প্রথম প্রায়োরিটি দেব, আবার সেটা চলে যাওয়ার পরে আবার একটা প্রজেক্ট আসলে দিয়ে দেবে, শুধু আশায় আজ পর্যন্ত কোনো কিছু হয় না। নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটি চালু হবে। প্রকল্পটি অলরেডি ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। আশা করি উক্ত গ্রামের সমস্যার সমাধান হয়ে যাবে। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। 83 বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে 2000 পরিবারের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব আরও জানান, পাল্টা শুল্ক ইস্যুতে মার্কিন প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএসটিআর এর সাথে আলোচনা করতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রতিনিধি দল। বৈদেশিক বাণিজ্যে সমতা আনতে গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্ট থেকে। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন কিছু বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। বাণিজ্য সচিব সাংবাদিকদের জানান, আগে 14টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত ছিল, তবে শুল্ক ইস্যুতে তা 25টি করা হয়েছে। এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। সচিব জানান, গম কেনার চুক্তি ইতিমধ্যে হয়েছে। সয়াবিন, তুলা কেনার বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির কারণে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান তিনি। আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিকারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশি প্রতিনিধি দল। 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আবারও বৈঠক হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপের পণ্যের উপর 15% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে ইইউ। চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। ইউরোপের সাথে চুক্তিকে সবার জন্য ভালো চুক্তি বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য চুক্তিকে বিশাল চুক্তি বলে অভিহিত করেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন। রোববার স্কটল্যান্ডে বৈঠক করেন তারা। এর আগে ইউরোপের উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ওয়াশিংটন, যা 1 আগস্ট থেকে কার্যকরের কথা ছিল।